আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা সিলেকশন রাউন্ড 2026-এর জুনিয়র ক্যাটাগরি যে প্রশ্নগুলো আসছিল, এই প্রত্যেকটা প্রশ্ন আমরা আজকে বুঝে বুঝে সলভ করব। তাহলে আজকে ক্লাসে থাকবে জুনিয়র ক্যাটাগরির সিলেকশন রাউন্ডের প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আচ্ছা, তো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি বলছে? n ইকুয়াল 2026 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 0 ইন্টু 2 ইন্টু 1 বলছে n প্লাস 29, এটার ভ্যালু কত? সোজা প্রশ্ন একটা, এটা কি করে দেওয়া লাগবে? জিরো আছে, বুঝতে পারতেছো, পুরো মাল্টিপ্লিকেশন জিরো হয়ে যাবে, খুবই সিম্পল। এখন এটা যদি এন এর ভ্যালু হয়, তাহলে এই এন এর সাথে কি বলছো 29 অ্যাড করে দিবা, 29 চলে আসবে। এটা আহামরি কোনো কিছু না। নেক্সট কোশ্চেন চলো। আমি মেনলি তোমাদের আসলে অ্যান্সার যে বের করে দিতে হবে এমন কোনো কথা নেই, আমি তোমাদেরকে প্রসেসটা শিখাবো। ঠিক আছে, অ্যান্সার তো তুমি ক্যালকুলেশন করে নিজেই বের করতে পারবা, আমি তোমাকে প্রসেসটা শিখাই দেবো। ঠিক আছে, বলছে কি নেইমারের কাছে 48টি চকলেট আছে, সেখান থেকে 7টি চকলেট সে খেয়ে ফেলেছে। এখন বলছে তার কাছে কয়টা চকলেট থাকবে। ঠিক আছে, এখানে ইংলিশটাও লেখা আছে। এখন ইংলিশটা যারা ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম তাদের জন্য রাখছি, তোমরা চাইলে ইংলিশ কোশ্চেনটাও পড়তে পারো। আমি এখানে ইংলিশটা আলাদা করে পড়বো না। ঠিক আছে, যত কম টাইমে আসলে সলভ গুলো দেওয়া যাবে তত আর কি ভালো, ওই কারণে ইংলিশে তোমরা পড়ে নিও। এখন বলছে চকলেট আছে মোট 48, এটা আসলে বাচ্চা কালের ম্যাথ, এগুলো আসলে আমাদের করে দেওয়ারই প্রয়োজন পড়ে না। সো কত হবে বের করে নিও, খুবই সিম্পল একটা ম্যাথ। আর না পারলে নেইবারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করিও। নাও, কি বলছে? একটা সংখ্যার 4 গুণের সাথে 35 যোগ করলে যোগফল 307 হয়, সংখ্যাটি নির্ণয় করো। এটা ওই আদিম যুগের ম্যাথ। কি বলছে? একটা সংখ্যা এক্স ধরলা, এক্স এর সাথে কি বলছে 4 গুণ করবা 4x, এর সাথে 35 যোগ করলে তোমার বলছে যে যোগফল বা তোমার ফলাফল 307 হয়। এখন তুমি এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নিবা। একটা ইকুয়েশন জাস্ট নরমালি সলভ করবা, লিনিয়ার ইকুয়েশন। সো বাদ, এটাও বাদ। এখন কি? আচ্ছা, বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 22 বর্গ মিটার। এখন আয়তক্ষেত্রের সবগুলো বাহু যদি দ্বিগুণ করা হয় তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, তো এখানে মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হলো যে একটা আয়তক্ষেত্র আছে, মনে করো এটা একটা আয়তক্ষেত্র, মনে করো বলতে একটা আয়তক্ষেত্রই, বলছে ক্ষেত্রফল 22। তো এটা যদি লেন্থ যদি এক্স আর যদি হাইট ওয়াই হয়, তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, লেন্থ ইনটু হাইট। তো এক্স ওয়াই এইটাই আমাদের দেওয়া আছে কত? 22। এখন বলছে তুমি এই আয়তক্ষেত্রের সবগুলো বাহু কি করছো? ডাবল করে দিছো, ডাবল করে দিছো। এখন যে বড় একটা আয়তক্ষেত্র হলো, এইটার ক্ষেত্রফল কত? এটা বের করা খুব একটা কঠিন বিষয় না। ওয়াই আছে, তো ওয়াই কে তুমি যেহেতু ডাবল করছো, তাহলে কি হবে? লেন্থ 2y। আর এই পাশের লেন্থটা কি হবে? ডাবল করছো, তাহলে 2x হবে। তাহলে এখন তোমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলি, তুমি কি করবা? এই 2x কে তো 2y দিয়েই তো মাল্টিপ্লাই করবা, আসবে কত? 4xy। এক্স ওয়াই হলে তো জানোই দেওয়াই আছে আগে। তাহলে 4 × 22 ইকুয়াল টু কি? 88 হয়ে গেল, সিম্পল। চলো পরে ম্যাথে যাই, কম টাইমে দেখো, 4টা ম্যাথ অলরেডি কমপ্লিট। তারপর বলছে 20619 এই অঙ্কগুলো দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? সো এই অঙ্ক করার সময় তোমার ছোটবেলার কথা মনে পড়ার কথা, যেহেতু জুনিয়র ক্যাটাগরি শুরু হয় কয় থেকে? 6, 7, 8। তো সেক্ষেত্রে এই ম্যাথ গুলো ছোটবেলায় অনেক আগে করে আসছিলা, তো মনে পড়ার কথা তোমাদের। আচ্ছা, তো এইখানে তুমি কি করবা? ফার্স্টে একটু ছোট থেকে বড় করে সাজাও। প্রথমে স্মল নাম্বার গুলো লেখো, 0, 1, 2, 6, 9। সো এখন এখান থেকে তোমাকে জাস্ট করতে হবে সবচেয়ে লার্জেস্ট নাম্বার আর সবচেয়ে স্মলেস্ট নাম্বারটা বের করতে হবে, দেন তুমি তোমাকে যে কাজ করতে বলছো, যোগফলের কথা বলছো, যোগ করবা। আচ্ছা, সবচেয়ে লার্জেস্ট নাম্বার কিভাবে বের করবো? এটা তো সোজা, ফার্স্টে লার্জ নাম্বারটা লিখবো 96210। আর সবচেয়ে স্মলেস্ট নাম্বার কি হবে? তুমি 0, 1, 2 এইভাবে তো লিখতে পারবে না, এটা তো ছোটবেলায় পড়ে আসছো যে জিরোকে সামনে রাখলে ওইটার কোনো ভ্যালু থাকে না, তখন 4 ডিজিট নাম্বার হয়ে যাবে। বাট আমাদের বলে দিচ্ছে 5 ডিজিট নাম্বারের কথা। তাহলে কি হবে? ফার্স্টে 1 লিখবা, তারপর 0 লিখবা, তাহলে আর কোনো সমস্যা নাই। তারপর 269, এখন এই দুটো অ্যাড করে দিবা, তোমার অ্যান্সার চলে আসবে। শেষ। চলো আমরা তাহলে পরের প্রশ্ন চলে যাই। 6 নম্বর কোশ্চেন কি বলছে? তিনটি ভিন্ন মৌলিক সংখ্যার যোগফল 34, তাদের সম্ভাব্য সর্বোচ্চ গুণফল কত? আচ্ছা, ওইটা গুণফল তুমি পরে বের করো, আগে তুমি যোগফলটা 34 দেওয়া আছে ওখান থেকে আগে তিনটা মৌলিক সংখ্যা আইডেন্টিফাই করো। তো মনে করো মৌলিক সংখ্যা তিনটা হলো এক্স ওয়াই জেড প্রাইম নাম্বার। ঠিক আছে, এক্স ওয়াই জেড প্রাইম নাম্বার, এটা ইকুয়াল টু 34। এখন কিভাবে সলভ করবো? এখানে তো তোমার তোমার জানা উচিত যে একটা ইকুয়েশনে যদি তিনটা ভেরিয়েবল বা তিনটা চলক থাকে, তাহলে ওই ইকুয়েশনটা সলভ করার জন্য আমাদের অ্যাটলিস্ট তিনটা ইকুয়েশন লাগবে, সমীকরণ লাগবে। এখন এখানে তো তিনটা নাই, আছে একটা। আর এখানে বলে দিচ্ছে প্রাইম নাম্বার, তো তোমাকে মাথা খাড়ে সলভ করতে হবে। দেখো, সো এই যে 34, এটা কি একটা ইভেন নাম্বার, জোড় সংখ্যা। এখন এই যে এক্স ওয়াই যে প্রাইম নাম্বার, তো প্রাইম নাম্বার কিন্তু আমাদের দুই টাইপের, একটা ইভেন প্রাইম নাম্বার, একটা অড প্রাইম নাম্বার। ইভেন প্রাইম নাম্বার একটাই আছে, সেটা 2, আমরা সবাই জানি। বাকিগুলো সবগুলোই অড প্রাইম নাম্বার, মানে বিজোড় সংখ্যা। সো মনে করো সবগুলোই তুমি মন চাইলো অড নাম্বার নিলা, তাহলে কি হবে?
এই অড নাম্বারের সাথে যখন এই অড নাম্বার তুমি অ্যাড করে দিবা তখন তোমার আসবে হলো ইভেন নাম্বার। এই ইভেন নাম্বারের সাথে যখন তুমি এই অড নাম্বারটা তুমি যখন অ্যাড করবা তখন আসবে তোমার অড নাম্বার। বাট তোমার রেজাল্টে কিন্তু দেওয়াই আছে ইকুয়াল টু 34, মানে ইভেন নাম্বার। সো এই জন্য তুমি তিনটাই কখনো অড নাম্বার নিতেই পারবা না। তাহলে যখন তুমি তিনটাই নিতে পারবা না তখন তুমি বুঝতেই পারতেছো যে অ্যাটলিস্ট একটা অন্তত কি হবে, ইভেন নাম্বার হবে। আর ইভেন নাম্বার মানে ইভেন প্রাইম নাম্বার একটাই আছে, পিসি আছে, সেটাই 2। তাহলে তুমি লিখবা এক্স ইকুয়াল টু 2। এখন তোমার মন চাইলে তুমি ওয়াই ইকুয়াল টু 2, জেড ইকুয়াল টু লিখতে পারো, কারো কোনো সমস্যা নেই। আমি এক্স ইকুয়াল টু 2 লিখলাম, মন চাইছে। তাহলে এক্স ইকুয়াল টু 2 হইলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি হবে? 34 মাইনাস 2, এই 2 টার পাশে বার করে দাও, 32 আসবে। ওকে, তাহলে এখন তোমার ওয়াই আর জেড এর বাকি আছে, কিভাবে বের করবা? এটাও খুবই সিম্পল। মনে করো ওয়াই এর ভ্যালুটা বের করবা, তাহলে কি হবে? 32 মাইনাস জেড, এরকম আসবে। এখন তোমার কাজ হলো যে যেহেতু প্রাইম নাম্বার তুমি জানো, ওয়াইটাও তো প্রাইম নাম্বার হবে, তাহলে 32 থেকে তুমি প্রাইম নাম্বার আস্তে আস্তে করে মাইনাস করবা, দেখবা কখন জেড যখন প্রাইম নাম্বার হচ্ছে ওয়াই তখন প্রাইম নাম্বার হচ্ছে, কখন হচ্ছে জাস্ট তুমি এটা বের করে ফেলবা। যেমন 32 লেওয়া আছে না, তাহলে তুমি 1 থেকে 32 পর্যন্ত যে প্রাইম নাম্বার গুলো আছে এগুলো একটু কষ্ট করে খাতায় লিখবা, বেশি টাইম লাগবে না তো, এটা তো সিম্পল হিসাব। তাহলে তুমি 2, 3, 5, 7, 11, 13 এভাবে করে করে 32 পর্যন্ত, মানে লাস্টে আসবে তোমার 31, সো এই পর্যন্ত লিখে ফেলবো। ঠিক আছে, এখন কি করবা? যেটার ভ্যালু তুমি 2 নাও, মনে করো যেটার ভ্যালু আমি 2 নিছি, 2 তো প্রাইম নাম্বার নেওয়াই যাবে, তখন 32 থেকে 2 বাদ দিলে আসবে 30, পসিবলই না প্রাইম নাম্বার হওয়া। আবার যেটার ভ্যালু তুমি মনে করো 3 নাও, আচ্ছা আমরা নেই, যেটার ভ্যালু মনে করো 3 নাও, 32 মাইনাস 3 আসবে কত? 29। এই তো 29 তো প্রাইম নাম্বার চলে আসছে। তাহলে যেহেতু প্রাইম নাম্বার হচ্ছে ওয়াইও কিন্তু প্রাইম নাম্বার হচ্ছে 29। তাহলে তোমার একটা ভ্যালু কি আসতেছে? এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 29, আর জেড ইকুয়াল টু কত? 3। সো এটা একটা রেজাল্ট। এরকম করে আরো ফাইন্ড আউট করবা যে আরো পসিবল কিনা। তো তুমি তখন দেখবা যে মনে করো আমি 32 মাইনাস জেড ইকুয়াল টু আমি মনে করো 13 নিছি, 13 নিছি, তখন তুমি বিয়োগ করো, তো বিয়োগ করলে কত আসবে? 19 আসবে। 19ও প্রাইম নাম্বার, 13ও প্রাইম নাম্বার। সো আরো একটা রেজাল্ট পাচ্ছ তুমি, 2, ওয়াই এর ভ্যালু তোমার 19, আর এটা হলো 29 নাকি 13, এটা হলো তোমার 13। সো এই যে আরো একটা রেজাল্ট পাচ্ছ। সো এই দুটা রেজাল্ট পসিবল। এইভাবে যদি আরো রেজাল্ট পসিবল হয়, পসিবল করবা। সো আপাতত এই দুটাই রেজাল্ট। এখন তোমার কাজ হলো মাল্টিপ্লাই করা, যেহেতু এখানে বলছে যে সম্ভাব্য সর্বোচ্চ গুণফল, লার্জেস্ট পসিবল প্রোডাক্ট, তাহলে সেটা কত হবে? তুমি মাল্টিপ্লাই করবে, একটা হলো 2 ইন্টু কি আছে 29 ইন্টু 3 মাল্টিপ্লাই করবা, আর একটা হলো 2 ইন্টু 19 ইন্টু 13, সো দুইটা মাল্টিপ্লাই করবা। সো উপরেরটা আসবে 174, আর নিচেরটা আসবে হলো তোমার 494। সো দেখতেই পাচ্ছ এটা বড়, তার মানে ওটাই অ্যান্সার, যেটা বড় সেটাই তো অ্যান্সার হবে। সো এইভাবে এই ম্যাথ গুলো সলভ করতে হবে। ঠিক আছে, চলো আমরা পরে ম্যাথে যাই। 7 নম্বর ম্যাথ বলছে কি, একটা গোডাউনে 60টি ভিন্ন রঙের ড্রাম রাখতে হবে। গোডাউনে 2টা রুম, যে কোনো ড্রাম যে কোনো রুমে রাখা যাবে। এই ড্রামগুলো এই 2 রুমে কতভাবে রাখা যায়? তাহলে আমাদের 7টা ডিফারেন্ট কালারের কি আছে? ড্রাম আছে। মনে করো এরকম এ, বি, সি, ডি, ই, এফ এন্ড জি, এইটা হলো 7টা ড্রাম। আর রুম কয়টা বলছে? রুম হলো 2টা। মনে করো 1 নাম্বার রুম, মনে করো 2 নাম্বার রুম, 2টা রুম আছে, রুম নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার রুম, 2 নাম্বার রুম। আচ্ছা, এখন বলছে যে কোনো ড্রাম তুমি যে কোনো রুমে রাখতে পারো। মনে করো এই যে এ নাম্বার যে ড্রামটা আছে, এই এ ড্রাম তুমি চাইলে 1 নাম্বার যে রুমটা আছে ওখানে রাখতে পারো, 2 নাম্বার যে রুম আছে ওখানে রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। সিমিলারলি যে কোনো ড্রাম তুমি যে কোনো রুমে রাখতে পারবা, তোমার ইচ্ছা আর কি। এখন এই কাজটা কত ভাবে করা যাবে? খুবই সিম্পল, আমরা পিএইচপি দিয়ে সলভ করতে পারবো। এই পিএইচপি দিয়ে সলভ করতে পারবো। পিএইচপি মানে কি? পায়রা কগনিটিভ পিজন হোল প্রিন্সিপাল। সো এটা যারা জানো না তারা আমাদের কিন্তু আমাদের যে বেসিক কোর্স আছে এই বেসিক কোর্সের ফার্স্ট ক্লাসটাই এই পিএইচপি নিয়ে অলরেডি ইউটিউবে কিন্তু আপলোড দেওয়াই আছে। আমি তোমাদের জন্য এটা ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর আর কমেন্টের মধ্যে আমি দিয়ে রাখবো। ঠিক আছে, সো তোমরা ওখান থেকে এই পিএইচপি যারা জানো না তাদের জন্য আর কি, তোমরা ওখান থেকে ধারণা নিতে পারবা। পুরো ক্লাসটা করলে তোমার পিএইচপির পুরো আইডিয়া মানে ক্লিয়ার হয়ে যাবে। সো ওই পিএইচপি দিয়ে আমরা এখন সলভ করবো ডিরেক্টলি। ঠিক আছে, সো এর জন্য কি করতে হবে? যেহেতু এখানে আমাদের কি বলছে, ড্রামের কথা বলছে, এই ড্রাম নিয়েই তো কাজ করতে হবে যে কতভাবে রাখা যায়। সো আমাদের যেহেতু 7টা ড্রামের কথা বলছে, আমি মনে করো 7টা বক্স করে নিব, 3, 4, 5, 6, আর একটা বক্স লাগবে, এই 7টা হয়ে গেল। এইখানে আমরা এ ড্রামের জন্য কাজ করব, এখানে বি ড্রাম, সি ড্রাম, ডি, ই, এফ এন্ড এখানে জি ড্রামের জন্য কাজ করব। এখন তোমার রুমে রাখতে বলছে, তাই না? এখন বলো তো এই যে এ ড্রামটা তুমি কোন রুমে রাখবা? তোমার মন চাইলে তুমি 1 নাম্বার রুমে রাখবা, আমার মন চাইলে আমি 2 নাম্বার রুমে রাখবো,
সো অপশন কয়টা? দুইটা। সো আমি এই জন্য অপশন নাম্বারটা লিখে দেবো 2। সিমিলারলি বি নামক যে ড্রামটা আছে, এটা তুমি চাইলে 1 এ রাখবা, চাইলে 2 এ রাখবা। এখানেও কয়টা অপশন? দুইটা। সো আমি এখানেও লিখে দেবো দুইটা অপশন, তাই 2। এই 2 সাথে কিন্তু এই 2 কোনো কানেকশন নাই, ওটা তো রুম নাম্বার। এটা হলো অপশন, কতগুলো অপশন আছে আমার কাছে। সিমিলারলি সির জন্য অপশন থাকবে দুইটা, বাকি সবগুলোর জন্য অপশন দুইটা করেই থাকবে। লাস্টে কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। পিএইচপি রুলসই এটা। কেন করতে হয় এগুলো তো বেসিকেই দেখাইছি। সো মাল্টিপ্লাই করে দিবা। তাহলে এখানে অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6 7, তাহলে 2 টু দি পাওয়ার 7 ক্যালকুলেশন করবা, মাল্টিপ্লাই করবা, যা আসবে তাই অ্যান্সার। ওকে, মেইন বেসিকটা বোঝো, অ্যান্সার কি হয় ওটা বাদ দাও, মেইন জিনিসটা বোঝো। ওকে, সো পিএইচপি দিয়ে ইজিলি সলভ করা যায়। আমরা 8 নম্বর কোশ্চেনে চলে যাই। বলছে একটা কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের সমষ্টি 190 ডিগ্রি। তাহলে এই কোণটির মান ডিগ্রিতে কত? ওই যে একটা কোণের কথা বলছে না, একটা কোণের পূরক কোণ আর একটা সম্পূরক কোণ। সো এই কোণটা কত, ওইটাই আমাকে বের করতে বলছে। সো কিভাবে বের করব? আমাকে কনসেপ্ট জানতে হবে যে এই পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অথবা সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জিনিসটা কি। সো মনে করো আলফা, আচ্ছা আলফা না, নর্মালি তোমাদের বুঝাই। মনে করো এ প্লাস বি, এ ডিগ্রি আর বি ডিগ্রি যোগ করলে যোগফল আসে 90 ডিগ্রি। আর একবার মনে করো এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি যোগ করলে আসে তোমার মনে করো 180 ডিগ্রি। তাহলে মনে রাখবা, যদি এমন হয় এ ডিগ্রি আর বি ডিগ্রি যোগ করলাম 90 ডিগ্রি আসছে, তাহলে এ ডিগ্রির পূরক কোণ অথবা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে বি ডিগ্রি, মানে এইটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এইটা। আবার বি ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বললে সেটা হবে এ ডিগ্রি, মানে একটা আরেকটার কিন্তু পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সিমিলারলি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এক্স এর কি হবে? সাপ্লিমেন্টারি অথবা সম্পূরক কোণ হবে ওয়াই ডিগ্রি, আর ওয়াই ডিগ্রির সাপ্লিমেন্টারি অথবা সম্পূরক কোণ হবে এক্স ডিগ্রি, একটা আরেকটার সম্পূরক কোণ। এখানে জাস্ট মনে রাখবে একটা 90 ডিগ্রি, একটা হলো 180 ডিগ্রি। পূরক কোণ সম্পূরক কোণ, পূরক কোণটা ছোট না, তো ওইটার জন্য ছোট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সম্পূরক কোণটা একটু লিখতে একটু বড় না, ওয়ার্ডটা একটু বড় না, সো ওইটার জন্য 180 ডিগ্রি। এভাবে মনে রাখবা যদি মনে না থাকে। আচ্ছা, সো এখানে আমাদের কি বলছে? একটা অ্যাঙ্গেলের কথা বলছে, একটা কোণের পূরক কোণ ও সম্পূরক কোণ। আচ্ছা একটা কোণ, ওটা কত, মানে কত ডিগ্রি আমরা কি জানি? ওটা তো বের করতে হবে। সো মনে করো এটা থিটা, আমরা অ্যাঙ্গেল হিসেবে নরমালি এই থিটা, এটার নাম থিটা, এই চিহ্নটাই বা এই সাইনটাই আমরা ইউজ করি। সো এই যে একটা কোণ থিটা, এইটার পূরক কোণ বুঝো? ওই যে আমি বললাম না এ প্লাস বি ইকুয়াল টু 90। সো তোমার যদি এ এর ভ্যালু দেওয়া থাকে, বি এর ভ্যালু যদি দেওয়া না থাকে, তুমি বি এর ভ্যালু কিভাবে বের করবা? বি ইকুয়াল টু লিখবা না 90 মাইনাস এ, মানে 90 থেকে এ মাইনাস করলে তো বি চলে আসবে। তোমাকে যদি আমি বলি 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির আমাকে বলো পুরো কোণ কত, কি করবা? 90 থেকে জাস্ট এটা মাইনাস করে দিবা, তাহলে আসবে 60 ডিগ্রি। এটাই হবে তোমার 30 ডিগ্রি পুরো কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সিমিলারলি এই থিটা, থিটা একটা অ্যাঙ্গেল, এইটার কমপ্লিমেন্টারি অথবা পুরো কোণ কত হবে? জাস্ট 90 থেকে মাইনাস করে দিবা। এটাই তোমার হলো এই অ্যাঙ্গেলের, থিটা অ্যাঙ্গেলের পূরক কোণ। আবার ওটার আবার সম্পূরক কোণ কি হবে? কি হবে? 180 থেকে জাস্ট এই থিটাটা মাইনাস করে দিবা, এই থিটাটা মাইনাস করে দিবা, তাহলে তো হবে। তাহলে থিটা ডিগ্রির তোমার সম্পূরক কোণ অথবা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো 180 মাইনাস থিটা, আর এই থিটা ডিগ্রির পূরক কোণ অথবা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হলো 90 মাইনাস থিটা। এখন এই দুটা যোগফলের কথা বলছে যে এই সমষ্টি হলো 190 ডিগ্রি। সো এখান থেকে খুব ইজিলি, একদম ইজিলি আমরা এখান থেকে থিটার ভ্যালুটা বের করে ফেলতে পারি। এটা জাস্ট একটা সিম্পল ইকুয়েশন। এই ইকুয়েশনটা বের করবা, তোমার অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? সো বেসিকটা বুঝলেই বাকিটা তুমি এমনি সলভ করতে পারবা। চলো আমরা পরের কোশ্চেনে যাই। 9 নম্বর কোশ্চেন কি বলছে? সো 9 নম্বর প্রশ্নে বলছে যে একটা ফুটবল লিগে প্রতিটি দল 30টি করে ম্যাচ খেলে। প্রতিটি দল জয়ের জন্য 5 পয়েন্ট, ড্রয়ের জন্য 2 পয়েন্ট পায় এবং প্রতিটি হারের জন্য 1 পয়েন্ট করে কাটা যায়। সবগুলো খেলা শেষে একটি দলের পয়েন্ট হয় 78। সেই দলটি সর্বোচ্চ কতটি খেলায় জয়লাভ করে থাকতে পারে? সো আমাদের ম্যাক্সিমাম উইনিং যে রেজাল্টটা ওইটা বের করতে হবে, যে কতবার মানে সে জয় হয়েছে বা উইন হয়েছে। আচ্ছা, এখন এখানে আমাদের 3টে শর্ত দিছে, একটা জয়ের জন্য পয়েন্ট, একটা ড্রয়ের জন্য পয়েন্ট, একটা হলো লস বা হারার জন্য পয়েন্ট। সো মনে করো যে যখন জয় লাভ করে, এই যে 5 পয়েন্ট পায়, এটা কার জন্য পায়? 5 পয়েন্ট যে পায় প্রতিটি জয়ের জন্য, তাহলে উইনিং পয়েন্ট। সো মনে করো ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু 5। ডাব্লু মানে কি? উইনিং পয়েন্ট বা উইন হচ্ছে, ডাব্লু ওই জন্য ইউজ করলাম। এরপরে মনে করো ড্র, ড্র এর জন্য মনে করো ডি ইউজ করলাম। ড্র হইলে কত পয়েন্ট পায়? 2 পয়েন্ট পায়। আর প্রতিটি হারের জন্য 1 পয়েন্ট করে
কি করে কাটা যায়, মানে লস হয়, লস মানে আমি এল ধরলাম, এল ইকুয়াল টু 1, লস করলে 1 পয়েন্ট করে কাটা যাবে, আমি শর্টকাটে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসগুলোর কথা বলছে না, যে এই জিনিসগুলো দিয়ে আমাদের 78 পয়েন্ট পায়। আচ্ছা, আরেকটা ফার্স্টে কি বলছে, প্রতিটি দল 30টি করে ম্যাচ খেলে, তাহলে প্রত্যেকটা দল কয়টা ম্যাচ খেলবে, মোট ম্যাচ খেলবে হলো 30টা। এখন সেক্ষেত্রে তুমি চিন্তা করো, এই যে 30টা করে যে ম্যাচ খেলে সেটা মানে কিভাবে খেলে। দেখো তো, উইন যে কয়টা ম্যাচ উইন হবে, উইন যে কয়টা ম্যাচ হবে, মনে করো উইন হয়েছে ডাব্লুটা ম্যাচ, জাস্ট এক্সাম্পল ধরে নাও যে উইন করছে ডাব্লুটা ম্যাচ, আমি এখান থেকেই জাস্ট আমি ডাব্লুটা নিয়ে আসছি, আর কিছু না, মানে এখানে ডাব্লু ইকুয়াল টু 5 হবে এমন কিছু না, জাস্ট বলতেছি এটা একটা ভেরিয়েবল, এটা একটা কি ভেরিয়েবল মনে করো, উইন করছে ডাব্লুটা ম্যাচ, তারপরে মনে করো ড্র করছে, এখানে ডি না, সো ড্র করছে ডিটা ম্যাচ, ডি সংখ্যক ম্যাচ ড্র করছে, আর লস করছে মানে হেরে গেছে এল, এল সংখ্যক ম্যাচ, তাহলে জয়লাভ করছে ডাব্লুটা ম্যাচ, ড্র করছে হলো ডি সংখ্যক ম্যাচ, আর হেরে গেছে হলো এল সংখ্যক ম্যাচ, তাহলে টোটাল ম্যাচ হয়ে গেল না এখানে, খেলা মানে এগুলো কি খেলার সংখ্যা না, টোটাল ম্যাচ সংখ্যা, এতগুলো জিতছে, এতগুলো ড্র হয়েছে, এতগুলো হারছে, টোটাল ম্যাচ সংখ্যা হয়ে গেল। সো এটা ইকুয়াল টু কি হবে, 30, এটা ইকুয়াল টু 30। এখন যে তোমার এই যে পয়েন্ট গুলো দেওয়া আছে এখানে, আমি এখানে পয়েন্ট হিসেবে লিখছি ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু 5, ডি ইকুয়াল টু 2, এল ইকুয়াল 1, আর এখানে লিখছি কি এটা মেইনলি ভেরিয়েবল, এটা মেইনলি ভেরিয়েবল, আমি জাস্ট পয়েন্টটা বোঝানোর জন্য এখানে লিখছি যে উইন করলে 5 পয়েন্ট পায়, ড্র করলে 2 পয়েন্ট, আমি বললাম না শর্টকাটে লিখছি, বাট এখানে কিন্তু এটা ভেরিয়েবল, আমরা কিন্তু জানি না যে ডাব্লু মানটা কত, ডাব্লু বলতে বোঝাচ্ছে কতগুলো জয়লাভ করছে, ডি মানে কতগুলো ড্র করছে, এল মানে কতগুলো হেরে গেছে। আচ্ছা, তো এখানে তো এটা তো টোটাল ম্যাচ হয়ে গেল যে 30, আরেকটা বলছে না 78, সো এটা কাজটা করো, যদি উইন করে তাহলে 5টা পয়েন্ট পায়, তাহলে ডাব্লু সংখ্যক উইনের জন্য 5 ইন্টু ডাব্লু এই পয়েন্ট পাবে, খুবই সিম্পল হিসাব, যে একটা ম্যাচ উইন করলে 5 পয়েন্ট পায়, তাহলে ডাব্লু সংখ্যক ম্যাচ যখন উইন করবে 5 ডাব্লু পয়েন্ট পাবে, সোজা হিসাব। আবার ড্র করলে 2টা পয়েন্ট পায়, তাহলে যে কয়টা ড্র করছে, এখন আমরা ধরে নিচ্ছি ড্র করছে ডি সংখ্যক, তাহলে ডি সংখ্যক ড্র এর জন্য 2D পয়েন্ট পাবে, অ্যাড হয়ে যাবে, 2D পয়েন্ট পাবে। আর লস করলে 1 পয়েন্ট কিন্তু কাটা যায়, এটা কিন্তু অ্যাড করা যাবে না, প্লাস তুমি লিখতে পারবে না, যেহেতু কাটা যায় তার মানে মাইনাস, তো একটা ম্যাচ খেললে লস করলে হারলে 1টা পয়েন্ট কাটা যায়, তাহলে এল সংখ্যক ম্যাচ যখন সে লস করে তখন 1 ইন্টু এল, 1 ইন্টু এল, যেটাকে তুমি ডিরেক্টলি 1 দিয়ে মাল্টিপ্লাই করার দরকার পড়ে না, জাস্ট এল লিখতে পারো, মাইনাস এল, এটা ইকুয়াল টু আর পয়েন্ট হয়েছে 78, মানে যতগুলো জিতছে 5 পয়েন্ট করে অ্যাড হয়েছে 5 ইন্টু ডাব্লু, যতগুলো ড্র করছে 2 ইন্টু ডাব্লু করে ওগুলো অ্যাড হয়েছে, বাট যতগুলো হারছে সেটার পয়েন্ট একটা করে মাইনাস হয়েছে, সো 1 ইন্টু এল মানে মাইনাস এল। এখন তোমার এই দুটা ইকুয়েশন জাস্ট সলভ করতে হবে, আর কিছুই না। কিভাবে সলভ করবা, খুবই খুবই সিম্পল ম্যাথ, এটা একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন ওই যে আগের কথা বলতে পারো যে ভাই এখানে তো 3টা ভেরিয়েবল আছে, সলভ করার জন্য 3টা লিস্ট ইকুয়েশন লাগবে, বাট এখানে ওটা লাগবে না, কেন লাগবে না, তোমাকে এখানে বলছে যে সর্বোচ্চ, সেই দলটি সর্বোচ্চ খেলায় কতটি জয়লাভ করে থাকতে পারে, এখানে তোমাকে আসলে সত্য দিয়ে দিছে, ঠিক আছে। সো ডিরেক্টলি এক্স ওয়াই জেড এর ভ্যালু বা এখানে ডাব্লু ডি এল এগুলো ভ্যালু বের করতে বলছে এমন কিছু না, তোমাকে সত্য দিয়ে দিছে, ওই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। দেখো এখানে একটা মাইনাস এল আছে, এখানে একটা প্লাস এল আছে, তো দুটো ইকুয়েশন তুমি যদি অ্যাড করে দাও তাহলে কি হবে, এই এল এমনি কেটে যাবে, তাহলে তুমি দুটো ইকুয়েশন অ্যাড করে দাও, তাহলে 1 + 2 করলে কি আসে, এই 5 ডাব্লু আর একটা ডাব্লু মানে 6 ডাব্লু, প্লাস 2 ডাব্লু, সরি 2D আর একটা ডি মানে 3D, এটা তো কাটাই যাচ্ছে, প্লাস মাইনাসে কাটা, তাহলে এখানে করলে হয় এখানে 8 আর 7 আর 3 108। ওকে, এখন তুমি চাইলে এটাকে 3 দিয়ে ভাগ করতে পারো, তাহলে কত আসে, 3 × 6, 2 ডাব্লু প্লাস একটা ডি ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে 3 × 3 = 9, 3 × 6 = 18, 36। তাহলে উইনিং আর ড্র এই দুটা জিনিস বাকি আছে আমাদের ইকুয়েশনে। এখন যেহেতু বলছে যে সর্বোচ্চ কত খেলায় জয়লাভ করতে পারে, সর্বোচ্চ কত খেলায় জয়লাভ করতে পারে, এখন তাহলে তোমার এই ডাব্লুটা কি হইতে হবে, ম্যাক্সিমাম হইতে হবে, ডাব্লু যদি ম্যাক্সিমাম হয় তাহলে ডিটা মিনিমাম হইতে হবে, ব্যাপারটা বোঝো। এখানে যদি আমি ডাব্লুর ভ্যালুটা বের করি, ডাব্লু ভ্যালুটা বের করি কি আসবে, ডিটা পাশে মাইনাস হবে 36, মাইনাস হবে ডি, ডিভাইড বাই হবে 2, সো ভাগ করলে তো এমনি কমে যায়, মাইনাস করলেও কমে যায়, তাহলে তুমি চিন্তা করো এই ডাব্লুটা যদি ম্যাক্সিমাম হতে হয়, রাইট সাইডে জাস্ট এই দেখো 36 কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, 2 একটা কনস্ট্যান্ট ভ্যালু, ধ্রুবক মান, তাহলে ডিটা জাস্ট ভেরিয়েবল, সো ডাব্লু ভ্যালুটা যদি ম্যাক্সিমাম হতে হয় ডি ভ্যালুটা মিনিমাম হতে হবে। এখন মিনিমাম মানে তুমি বলবা ডি ভ্যালু টু -1 নেই, -1 -2 নেই,
মাইনাস কি হতে পারবে? এগুলো কি মাইনাস হতে পারবে কখনো? -1 মানে কি? -1টা ম্যাচ খেলছে, ড্র হয়েছে, এটা জীবনে সম্ভব না। বাট তুমি যদি বলো ডির ভ্যালুটা আমি 0 নিব, এইটা পসিবল, কারণ একটা ম্যাচে ড্র হয়নি, এটা হতেই পারে, এটা অবাস্তব কিছু না। তো এই ক্ষেত্রে ডির ভ্যালুটা আমরা 0 ধরে নিব। তাহলে ডির ভ্যালু সবচেয়ে মিনিমাম হচ্ছে, ডাব্লিউ ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে তখন অ্যান্সার হচ্ছে কি, ডাব্লিউ ইকুয়াল টু 36/2 ইকুয়াল টু 18। ওকে, সো এইভাবে সলভটা করতে হবে। তার মানে মোট সর্বোচ্চ জয়লাভ করতে পারছে কয়টা? 18টা ম্যাচ। চলো নেক্সট কোশ্চেনে যাই, আমরা শেষের দিকে চলে আসছি। বলছে এ এবং বি দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ ইন্টু এ ইকুয়াল বি ইন্টু বি প্লাস 33। তাহলে এর ভ্যালু সর্বোচ্চ কত হইতে পারে? খুবই একটা সিম্পল ম্যাথ। এই ম্যাথ আমি তোমাদেরকে ইউটিউবে অনেকবার করাইছি, আমাদের কোর্সের ক্লাসে অনেকবার করাইছি। এখন যারা আর কি হয়তো বা ভিডিওটা যারা মিস করছে তারা মানে আলাদা হিসাব, বাট যারা করছিলা ক্লাস, আমাদের ইউটিউব ফলো করো বা ক্লাস করো, কোর্স করো, তারা ম্যাথ গুলো করার পরে যদি না পারো এটা, তাহলে তাদের ব্যর্থতা। খুবই সিম্পল একটা ম্যাথ। দেখো, এ ইন্টু এ মানে এ স্কোয়ার ইকুয়াল টু বলছে বি এ স্কোয়ার, বি ইন্টু বি মানে বি স্কোয়ার প্লাস 32। এই ম্যাথ খুবই সিম্পল। দেখো, বিটাকে এই পাশে নিয়ে আসো তো কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 33। এটা ফর্মুলা আমরা অনেক আগে থেকেই জানি, এ প্লাস বি আর হবে এ মাইনাস বি ইকুয়াল টু বলছে 33। এখন এই 33 যেটা আছে আমাদের এখানে, এই 33 কে জাস্ট আমাকে ভাঙায় লিখতে হবে। যেহেতু এখানে দুইটা পার্ট আছে, 33 কেও তুমি দুইটা পার্টে ভাগ করে নাও। সো এটা দুইভাবে পসিবল। 33 ইকুয়াল টু আমরা একবার লিখতে পারি কি 33 ইন্টু 1, এটা একটা লিখতে পারি। আরেকবার লিখতে পারি হলো 11 ইন্টু 3, এটা একটা লিখতে পারি। এই দুটা ছাড়া আসলে কোনোভাবে পসিবলই না। সো তুমি দুইভাবে সলভ করে দেখবা। তোমাকে তো বলেই দিছে এর ভ্যালু সর্বোচ্চ কখন হয় বা কত হতে পারে। সো যেভাবে করলে হয় সেভাবে অ্যান্সার হবে। তাহলে মনে করো এই যে এ প্লাস বি এ মাইনাস বি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু, মনে করো এই পার্টটা নিয়ে কাজ করি, 33 ইন্টু 1। তাহলে তুমি বলো এ প্লাস বি, এর সাথে বি যোগ হচ্ছে, তার মানে বড় সংখ্যাটা হবে। এ থেকে বি মাইনাস হচ্ছে, তার মানে ছোট সংখ্যাটা হবে। তাহলে এ প্লাস বির ভ্যালু হচ্ছে 33 আর এ মাইনাস বির ভ্যালু হচ্ছে তোমার 1। বড়টা তো বড়ই হবে নাকি? তাহলে এখান থেকে তুমি জাস্ট সিম্পলি সলভ করে এর ভ্যালু বের করবা, বি ভ্যালু বের করবা, কত হবে? যদি তুমি দুটো ইকুয়েশন যোগ করো, বি বি ক্যান্সেল হবে, 33 আর 1 মানে 34, 34 কে অর্ধেক করলে হবে 17। আর যদি তুমি এ প্লাস বি থেকে এটা মাইনাস করো, মানে প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশনটা যদি মাইনাস করো, তখন তোমার এ এ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে 2b ইকুয়াল টু 32, মানে 16 চলে আসবে। ঠিক আছে, সো বির ভ্যালু 16। আচ্ছা, এটা তো একটা গেল, আর একটা সলভ আছে না, ওইটা করে ফেলো। তাহলে কি হবে? এ প্লাস বি ইকুয়াল টু কি হবে? বড় সংখ্যাটা নিবা, 11 নিবা, 11, আর এ মাইনাস বি ভ্যালুটা হবে তোমার হলো 3। তাহলে এখন এখান থেকেও তুমি এর ভ্যালু বের করো, বির ভ্যালু বের করো সলভ করে। তো কি হবে? দুটো তুমি ইকুয়েশন যোগ করো, কত আসবে? 3 একে 4 মানে 14, 14 কে অর্ধেক করলে 7, এর ভ্যালু 7। আর দুটো ইকুয়েশন যদি তুমি মাইনাস করো, তখন এ ক্যান্সেল হবে, 2b ইকুয়াল টু হবে কত? 9, 10, 11, আচ্ছা 8 হবে, 8, তার মানে 4। ঠিক আছে, সো দেখতেই পাচ্ছ কোনটা বড়, 7 বড় নাকি 17 বড়? অবশ্যই 17 বড়। সো এটাই অ্যান্সার। এর ভ্যালু ম্যাক্সিমাম চাইছে না, মিনিমাম চাইলে তখন 7 অ্যান্সার হইতো। মানে যেভাবে কোশ্চেন চাবে ওটা পরে হিসাব, কোশ্চেন যেভাবে চাবে আমরা সেভাবে অ্যান্সার করতে পারবো, বাট মেইন হিসাবটা আমি এভাবে বের করতে পারি। ওকে, সো আমাদের তাহলে পরের কোশ্চেনে চলে যেতে পারি আমরা। কি বলছে? তুমি দুই সংখ্যাটি দিয়ে শুরু করো, প্রতি ধাপে তুমি বর্তমান সংখ্যার সাথে 1 যোগ করো, অথবা সংখ্যাটি থেকে 5 গুণ করতে পারো। সর্বনিম্ন কয়টি ধাপে তুমি 52 সংখ্যাটিতে পৌঁছাতে পারবে? এটা একদম সোজা কোশ্চেন, যদি তুমি ট্রিক্সটা ধরতে পারো। দেখো, এই টাইপের যে কোশ্চেন বলছে দুই সংখ্যাটি দিয়ে শুরু করো, তুমি এখন দুই সংখ্যা শুরু করলা, তোমাকে বলছে তুমি প্রত্যেক সংখ্যার সাথে কি মানে এই যে সংখ্যাটা আছে বর্তমান সংখ্যা, এর সাথে তুমি মন চাইলে তুমি +1 করতে পারো, অথবা তোমার যদি মন চায় যে না তুমি +1 করবে না, সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করবা, সেটাও করতে পারো। সো এই দুটা তোমাকে অপশন দিয়ে দিছে, +1 অথবা *5। এখন দুইয়ের সাথে তুমি করবেটা কি বলতো? তুমি বলবা ভাই আমি +1 করবো, আর একজনকে বলি, জিজ্ঞাসা করি, সে বলবে ভাই আমি *5 করবো। কোনটা করা উচিত অ্যাকচুয়ালি আমাদের? So, এটা তো আসলে ওইভাবে তো বুঝতে পারবো না যে কোনটা করা উচিত। বাট তুমি যদি চিন্তা করো, তোমাকে 2 থেকে কোথায় যেতে হচ্ছে? 52। 2 থেকে 52 আমি এখন কিভাবে যাব? প্লাস করেও আমার 52 আসতে পারে, আবার মাল্টিপ্লাই করেও 5 আসতে পারে। আবার দেখা গেল যেহেতু বলছে যে সর্বনিম্ন কতগুলো ধাপে যাওয়া যায়, তো তোমার মানে তোমার কাছে মনে হবে যে তাহলে আমি একটু মাল্টিপ্লাই করতে করতে যাই। ওইভাবে করে কিন্তু 52 নাও মিলতে পারে। এখানে মনে করো 52 দিছে, খুব একটা সিম্পল একটা সংখ্যা, একটা বড় সংখ্যা তোমাকে দিলাম, তুমি মাল্টিপ্লাই করে করে যাচ্ছ, দেখবা যে মিল দিছে না, ভেজাল পড়ে যাবা। সো সেক্ষেত্রে এখানে এমন ভাবে ম্যাথটা করবা যাতে তোমার অন্য যে কোনো কিছু দেখ, তোমাকে *6 দেখ,
+3 দেখ বা যে কোনো কিছু দেখ, তুমি যেন ম্যাথটা সলভ করতে পারো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে না, এই যে 2 থাকে, তোমাকে 52 দিতে হচ্ছে, +1 মাল্টিপ্লাই বাই 5, মানে সংখ্যাগুলো খুব সিম্পল সংখ্যা দেওয়া আছে, তুমি এমনি আইডিয়া করে তুমি অ্যান্সার বলতে পারবা, সমস্যা নেই। বাট মেইন কাজটা কি? মেইন কাজ তো খালি অ্যান্সার বের করা না, প্রসেসটা তোমার অ্যাকচুয়ালি যাওয়া কিভাবে উচিত এটা বোঝা। সো তোমার কাজ থাকবে তুমি উল্টা পাশে একটু আসবে, তোমার কাছ থাকবে কি লাস্ট থেকে ফার্স্টের দিকে আসো, তাহলে এই টাইপের প্রশ্ন তুমি যখন তখন যে কোনো ভাবে তোমাকে দিলেও তুমি সলভ করতে পারবে। উল্টা পাশে আসার চেষ্টা করবা, তার মানে তোমার কাজ থাকবে 52 থেকে 2 এর দিকে আসা। ওকে, যতগুলো ধাপ লাগবে সোজা ভাবে গেলে ততগুলো ধাপ লাগবে, উল্টা পাশে আসলে ততগুলো তো ধাপ লাগবে, ওটাতে অ্যান্সার হবে, তাই না? এখানে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, সো তুমি চিন্তা করো, যখন তুমি 2 থেকে 52 যাচ্ছ, হয় তুমি +1 করতে পারবা অথবা মাল্টিপ্লাই বাই 5 করতে পারবা, কিন্তু যখন তুমি উল্টা পাশে আসবা তখন কিন্তু তোমার কাজটা +1 আর মাল্টিপ্লাই বাই 5 থাকবে না, তখন হবে -1 আর ডিভাইডেড বাই 5, তখন কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, এটা মাথায় রাখবা কিন্তু। এটা নর্মালি মাথায় থাকবে, এমনিতেও সমস্যা নেই। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো 52 থেকে হিসাব করব, আমার এন্ডিং এ চলে আসতে হবে 2। আচ্ছা আসো, 52 স্টেপ 1। স্টেপ 1, তো ফার্স্ট স্টেপ আমি কাউন্ট করতেছি। তো 52, এখন বলো তো এখান থেকে আমি 52 কে কি 5 দিয়ে ডিভাইড করতে পারবো? পসিবলই তো না। তাহলে কি করতে হবে? -1 করতে হবে। তাহলে এটা স্টেপ 1, -1 করলাম, তাহলে কত আসে তোমার? 51। সিমিলারলি তুমি 51 কেও তো 5 দিয়ে ডিভাইড করতে পারবা না, তাহলে স্টেপ 2। স্টেপ 2 তে কি হচ্ছে? এই 51 থেকে আবার তুমি -1 করবা, তাহলে চলে আসবে তোমার 50। এই তো চলে আসলো। এখন স্টেপ 3, এখন তো দেখাই যাচ্ছে 50 কে তুমি 5 দিয়ে ডিভাইড করতে পারো, তাহলে করে ফেলবা। যত ভালো ডিভাইড করতে পারবা তত তাড়াতাড়ি পিছনের দিকে চলে আসবে। তাহলে 5×10 = 50। আর লাস্ট স্টেপ দেখো, এই যে চলে আসছে, বুঝতেই পারতেছো যে এই 10, এটাকে তুমি আবার 5 দিয়ে ডিভাইড করতে পারতেছো, চলে আসলো 2। তো কয়টা স্টেপ লাগলো? 4টা স্টেপ। কত সুন্দর আমরা বুঝে বুঝে করলাম যে এখানে আমরা ভাগ করতে পারতেছি না তাই মাইনাস করে দিলাম, ভাগ করতে পারলে ডিরেক্টলি করতাম, সোজা হিসাব। সো এটা সিরিয়ালি যাচ্ছে, উল্টা পাশে আসা বেটার। সো স্টেপ কয়টা লাগবে? 4টা। শেষ। আমাদের তাহলে এখন লাস্ট কোশ্চেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের 12 নম্বর প্রশ্ন, এটা একদম কনসেপচুয়াল একটা কোশ্চেন, খুবই ভালো একটা কোশ্চেন, একদম মনোযোগ দিবা, ঠিক আছে? খুবই ভালো করে এটা মনোযোগ দিবা। প্রশ্নটা বলি, দেখো বলছে 1026, 1027, 1028 এইভাবে করে করে 2026 সেটে এমন কয়টি ক্রমিক পূর্ণসংখ্যার জোড়া রয়েছে যাদের যোগ করার সময় কোনো কিছু হাতে রাখতে হয় না? প্রশ্নটা ভালো করে বুঝবা যে এখানে সেট বলতে আসলে 1026 থেকে 2026 পর্যন্ত সংখ্যাগুলোর কথা বলছে, যে এই সংখ্যাগুলোর মধ্যে কয়টি ক্রমিক পূর্ণসংখ্যা, ক্রমিক পূর্ণসংখ্যা মানে কি? পাশাপাশি সংখ্যা। তো ক্রমিক পূর্ণসংখ্যা জোড়া রয়েছে যাদের যোগ করার সময় কোনো কিছু হাতে রাখতে হয় না। তোমাকে একটা এক্সাম্পল দেখাই, মনে করো 1111, এরপরের সংখ্যা কি হবে? 1112। আর তুমি যদি এটা যোগ করো, 2 একে কত হয়? 3, 1 একে কত হয়? 2, 1 একে কত হয়? 2, 1 একে কত হয়? 2। কোনো কিছু হাতে রাখা লাগছে? তোমার যদি এরকম দিতাম আমি 111, মনে করো 8, তাহলে পরের সংখ্যা কি হতো? 1119। তাহলে ফার্স্টে তো দেখো 8 আর 9 কত হয়? 17, 17 7 লিখতাম, হাতে থাকলো 1। এই যে হাতে রাখলাম, এইটা রাখা যাবে না, এইটা রাখা যাবে না। সো ম্যাথটা এইভাবে সলভ করতে হবে, ঠিক আছে? এখন কত ভাবে সম্ভব, কতগুলো নাম্বার আছে, জোড়া আছে, এটাই তো বের করতে হবে। সো এই কোশ্চেনটা তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবে, পারো কিনা। না পারলে আমি তো সলভই দিচ্ছি, সমস্যা কোথায়? কিন্তু তুমি একটু নিজে থেকে একটু ট্রাই করে দেখবা, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু সলভে যাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু ট্রাই করতে পারো, কোনো প্রবলেম নেই। সো এই যে সেট, এখানে যতগুলো নাম্বার দেওয়া আছে, অনেকগুলো নাম্বার দেওয়া আছে না? 1026 থেকে 2026 পর্যন্ত অনেকগুলো নাম্বার আছে। কতগুলো নাম্বার আছে আমার দেখার দরকার নাই, কিন্তু এখান থেকে আমাকে ক্রমিক সংখ্যা, পাশাপাশি সংখ্যা হইতে হবে, এবং যেন ওগুলো যোগ করার সময় কোনো হাতে রাখতে না হয়, এটা মাথায় রাখতে হবে। এখন ফার্স্টে তোমাদের আমি সলভটার আগে যাচ্ছি না, মেইন জিনিসটা দেখো, আমরা পার্টে ডিভাইড করে নিব, কেস কেস করে সলভ করব। এখন দেখো এখানে 1026 এখান থেকে স্টার্ট হয়েছে, শেষ হবে কত? 2026। অনেকগুলো সংখ্যা আছে না মাঝখানে, এখন আমরা ডিরেক্ট যদি সলভ করতে চাই একটু কষ্ট হয়ে যায় আমাদের জন্য, যার কারণে আমরা পার্ট করে সলভ করব। দেখো এখন যেহেতু আমাদের এখানে ডিরেক্ট কিন্তু বলেনি যে 1000 থেকে 2000 সলভ করো, এখানে কিন্তু একটা রেঞ্জ দিছে, 1026 থেকে তোমাকে স্টার্ট করতে বলছে, সামনের পোর্শনগুলো বা সামনের নাম্বারগুলো কিন্তু বাদ। সো আমাদের আচ্ছা, এখানে আমি লিখে দিই, জাস্ট আমি পরে মিশিয়ে দিই। এখান থেকে আমরা কেস কিভাবে সলভ করবো, দেখো ফার্স্টে আমরা 10, দেখো 1 এখানে আছে, 2 এখানে আছে, এখানে 1 দিয়ে শুরু, আর এখানে মানে হাজারের ঘরে আর কি 1 দিয়ে স্টার্ট হয়েছে, এখানে হাজারের ঘরে 2 আছে, 2 আছে। সো আমরা কি করবো? 1026 এটা তো নিব, নিয়ে এখান থেকে আমরা সলভ করা শুরু করব। দেখো এখানে 1 আছে, এখানে কিন্তু কি আছে? 0 আছে, মানে শতকের ঘরে 0 আছে।
সো আমরা এই 10টাকে ফিক্সড রাখবো, ম্যাক্সিমাম নাম্বার নেওয়ার চেষ্টা করবো। মনে করো 99 নিলাম ম্যাক্সিমাম নাম্বার, তাহলে এখানে 10 ফিক্সড, এখানে 10 ফিক্সড, বাট এখানে যেহেতু 26 থেকে স্টার্ট হয়েছে, সো আমি এখানে 99 লিখে দিলাম, সবচেয়ে বড় সংখ্যাটা রাখলাম আর কি 10 নিয়ে। সো এইটা একটা পার্ট, আমরা এই পার্ট নিয়ে একটা সলভ করব। কেন এটা করতেছি আমরা? কারণ আমি যদি এখানে মনে করো 1199 নিলাম, কথার কথা একটা বললাম আর কি, যে 1199 নিলাম, যে 1026 থেকে 1199 পর্যন্ত সলভ করব, তো জিনিসটা এলোমেলো হয়ে যাবে। কেন এলোমেলো হয়ে যাবে সেটাও বুঝে যাবে এখনই। দেখো, মনে করো পরের যে এখানে তো ফার্স্ট আমি 10 রাখছি, 10 না, 10, তারপরে তো এখানে 26 আছে, এখানে 99 আছে, তো এরপর আমি এখানে 11 রাখতে পারবো। 11 থেকে আমরা কাউন্ট করতে পারি 11 আর 99 পর্যন্ত, তাই না? এখানে আমি জিরো দিতে পারি, সমস্যা নেই, জিরো দিলাম, যে 1100 থেকে 1199 পর্যন্ত কাউন্ট করলাম। আবার তুমি বলবা যে এরপরের সংখ্যা কি 1200, এখান থেকে আমরা কাউন্ট করব হলো 1299। কিন্তু এই কাউন্ট গুলো আমাকে কষ্ট করে এক্সট্রা করে করতে হবে না, তুমি জাস্ট একটা কেস সলভ করবা, অটোমেটিক্যালি এগুলোর জন্য তো সেমই আসবে। এটার জন্য সলভ করতে পারলে তোমার এটা সেম আসবে, এটার জন্য সলভ যেহেতু তোমার সেম আসবে, এটার জন্য সেম আসবে, এই পোর্শনটার জন্য মানে এই পার্টটার জন্য সেম আসবে। ব্যাপারটা বোঝো, যে রেঞ্জ গুলো লিখতেছি 100টা করে নাম্বার নেওয়া হয়েছে, এই যে 1100 থেকে 1199, 1200 থেকে 1299, 1300 থেকে 1399, 1400 থেকে 1499, এরকম করে যদি হিসাব করো প্রত্যেকটার জন্য কিন্তু সেমই আসবে। জাস্ট তোমাকে কেসটা তুমি যে ভাগ করে নিচ্ছ এটা বুঝতে হবে, জাস্ট আর কিছু না। তারপর আমরা লাস্টে এখানে এইভাবে করতে 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 লাস্টে কি আসবে, 2000 চলে আসবে। তো আমরা 2000 থেকে তো 2099 নিবো না, কি আছে 2026 আছে, সো 2000 থেকে 2026 হিসাবটা করে ফেলবো। এই তো এই কয়টা হিসাব করলে শেষ। জাস্ট তুমি এখানে আলাদা করে হিসাব করবা, এখানে আলাদা করে হিসাব করবা, আর এখানে একটা পার্ট হিসাব করবা, বাকিগুলো মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, কারণ বাকিগুলোর জন্য সেমই আসবে। ক্লিয়ার? সো আমরা এই কেসগুলো এখন সলভ করবো, মানে আমাদের 3টা কেস হবে। কয়টা কেস? 3টা কেস। সেই 3টা কেস আমি এখন সলভ করবো, আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। জাস্ট তোমাদেরকে একটু জিনিসটা বুঝাই দিলাম যে কেস 3টা দিয়ে সলভ করলে আমাদের জন্য জিনিসটা বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। তুমি চাইলে আরো অনেক ভাবে করতে পারবা, আমার সাথে জাস্ট তোমার অ্যান্সারটা মিললে হলো, কারণ অ্যান্সারটা তো দুজনেরই সেম আসবে যদি করতে পারো। ম্যাথ প্রসেস মিলতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তুমি তোমার মতো করবা, সমস্যা নাই, আমি আমার মতো করে সলভ দিচ্ছি তোমাকে, যেটা মানে আমার কাছে মনে হয়েছে যে এই প্রসেসটা ইজি হবে, ওই প্রসেসে সলভ দিচ্ছি। আচ্ছা, so আমাদের কেস ওয়ানে আমরা কি সলভ করব? একটু আগে তো বলেই দিছি যে আমরা শুরু করব 1026, এখান থেকে কোন রেঞ্জ পর্যন্ত আমরা করব? 10 কে ফিক্সড রাখবো, বাট 99 নেব, এইটুকু রেঞ্জ অন্তত এখন কভার করব, বাকিগুলো আস্তে আস্তে করবো। এই রেঞ্জের মধ্যে চিন্তা করবা। আচ্ছা দেখো, ভালো করে মনোযোগ দিবা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তাহলে আমরা এখানে 1 রাখতে পারতেছি, 0 রাখতে পারতেছি। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, যে যেহেতু আমাদের এখানে বলছে যে 4 ডিজিট নাম্বারের কথা বলছে, তাই না? এখানে তো মানে মনে করো যে এখানে যতগুলো ডিজিট আছে সব তো 4 অঙ্কের সংখ্যা, তাহলে এটার সাথে যখন তুমি আরেকটা কিছু অ্যাড করবা, তখন পরবর্তী সংখ্যাটা হবে না? এখানে তো বলে দিছে যে তোমার কনসিকিউটিভ নাম্বার অথবা কই গেল ক্রমিক সংখ্যা, বলে দিছে না ক্রমিক সংখ্যা, তার মানে কি এটা পরের সংখ্যাটাই হবে। সো কোন সংখ্যার পরের সংখ্যা কি হবে? এইটার সাথে যখন তুমি +1 করবা, তখনই তো এই সংখ্যাটা এখানে চলে আসবে। একটু আগে তো এক্সাম্পল দিয়েও দেখাইলাম। মনে করো 101, এর পরের সংখ্যা কি হবে? 102, দুইটা লাস্টে আসছে, টুটা কেন আসছে লাস্টে? কারণ এই সংখ্যার সাথে 1 যোগ হয়ে তো আসছে এখানে। সো এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই যে একদম এককের ঘরের যে অঙ্কটা, কি কি হইতে পারে একটু মাথায় রাখো তো। কি কি নিলে আমাদের এই সংখ্যাগুলো যোগ করলে হাতে কোনো এক থাকে না, এটা মাথায় রাখো। দেখো, মনে করো ABCD, সো এর পরবর্তী সংখ্যাটা কি হবে? কিছু একটা হবে এখানে, কিছু একটা হবে এখানে, কিছু একটা এখানে হবে, বাট এখানে হবে D+1, তাই না? জাস্ট আমি এমনি একটা ভেরিয়েবল দিছি, ABCD লিখছি, 4 অঙ্কের সংখ্যা। তো নিচে কিছু একটা হবে সামনে, সেটা সামনে কি হয় হোক সেটা আমার মাথা ব্যথা না, বাট এখানে এককের অঙ্কটা কি হবে? D+1, কারণ এটার সাথে এক যোগ করলে তো নিচের সংখ্যাটা পাওয়া যাবে, মানে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। সো এই যে D আর D+1, এই D আর D+1, এই দুটা জিনিস যদি তুমি যোগ করো, ওই যোগ ফলটা 9-এর সমান হতে পারবে বা 9-এর চেয়ে ছোট হইতে পারবে। কেন? কারণ যদি কোনোভাবে এই যোগফলটা 10 হয়ে যায়, এই দুটো যোগফল যদি 10 হয়ে যায়, তখনই তো আমাকে বলতে হয় যে যোগ করলে এখানে 0 আসবে, হাতে থাকলো 1। কিন্তু এটা তো করা যাবে না, কোশ্চেনে তো বলেই দিছে হাতে রাখা যাবে না। সো এই কারণে ম্যাক্সিমাম হতে পারবে 9, ঠিক আছে? সো এই জন্য আমি লিখছি লেস দেন অর ইকুয়াল, মানে ছোট হইতে পারবে। মনে করো যোগ করলে 0 আসলো, 1 আসলো, 2 আসলো, 3 আসলো, 9 আসলো, সমস্যা নাই, কিন্তু 9 পার হওয়া যাবে না, তাহলে এটা হাতে রাখতে হচ্ছে। সো এখান থেকে তুমি একটু বের করে ফেলো তো যে ইউনিক ডিজিট, বা তুমি বলতে পারো যে এককের ঘরে অঙ্কগুলো কি কি হইতে পারে। দেখো, এটার যে
অসমতাটা আছে ইনইকুয়ালিটি, এটা সলভ করো। 2d কি হয়, লেস দ্যান ইকুয়াল টু a1 চলে গেলে মাইনাস, তাহলে 8। তাহলে এখানে d লেস দ্যান ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করো 4। তাহলে ডি ভ্যালুটা মানে কি, এককের অঙ্ক কি কি হইতে পারবে, 0 হইতে পারবে। চারের চেয়ে ছোট কি কি অঙ্কগুলো আছে বলো, 0 1 2 3 and 4, এই চারটা অঙ্ক এককের অঙ্ক হিসেবে হইতে পারবে। তাহলে এটা মাথায় রাখতে হবে যে অঙ্কগুলো কি হইতে পারবে, এই চারটা অঙ্ক। সিমিলারলি আমাদের মাঝখানের যে অঙ্কগুলো আছে না, মাঝখানের গুলো অঙ্কগুলো আছে না, ওটাও 0 1 2 3 4 হইতে পারবে, এর বাইরে যাওয়া যাবে না। কেন, একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবে কেন। মনে করো আমি এখানে বি হিসেবে 5 নিছি, মনে করো এখানে আমি কি নিলাম, 3 নিলাম, এমনি একটা নিয়ে নিলাম আর কি এক্সাম্পল। এর পরের সংখ্যাটা চিন্তা করো তো কি হবে, 1 5 3 4। তো তুমি 4 আর 3 যোগ করলে কত হয়, 7। 3 আর 3 যোগ করলে হয় 6। হাতে কিন্তু এখনো রাখতে হয়নি, কিন্তু যখনই তুমি এই পার্টে চলে যাবা, 5 আর 5 যোগ করলে 10, এই যে হাতে রাখতে হচ্ছে 1, এটা হওয়া যাবে না। না হওয়ার জন্যই মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ডিজিট এই 0 থেকে 4 এর মধ্যেই থাকতে হবে। এক্সেপশন কিছু আমাদের ব্যতিক্রম আছে, ওইটা আমরা পরে দেখবো। আপাতত মনে রাখবা যে প্রত্যেকটা এখানে যে একক দশক শতক হাজার যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক 0 থেকে 4 পর্যন্ত থাকাটা ম্যান্ডেটরি। এক্সেপশনাল যেগুলো আছে ওগুলো আমরা সলভ করব, টেনশন করার দরকার নাই, বাট এটা মাথায় রাখতে হবে আপাতত। তাহলে মনে রাখবা যেগুলো 0 থেকে 4 পর্যন্ত হতে পারবে সবগুলোই। এখন এক্সেপশনাল কি বললাম দেখাই একটু, ওটাও দেখাই দিই একবারে। তো এক্সেপশনাল বলতে আসলে তেমন কিছু না, তুমি লাস্টে 9ও রাখতে পারো। যেমন মনে করো আমি 1009 নিলাম, এটা যদিও এই রেঞ্জের মধ্যে পড়ে না। আচ্ছা, এই রেঞ্জের মধ্যে না পড়লে তুমি এখানে 1 এর জায়গায় 2 দিলেই হচ্ছে। এই রেঞ্জের মধ্যে এরকম একটা সংখ্যা মনে করো 2009, এরপর সংখ্যাটা কি হবে, 2010 হবে। So, এখানে কিন্তু হাতে রাখা লাগতেছে না, দেখো 9 যদি এখানে অ্যাড করো কত হবে, 9 হবে। এখানে 1 হবে, 0 হবে, এখানে 4 হচ্ছে। হাতে কোথাও রাখতে হচ্ছে, কোনো কিছু রাখতে হচ্ছে না। তাহলে লাস্ট ডিজিটটা কিন্তু 9ও হতে পারে। সো এটা মাথায় রাখবা, লাস্ট ডিজিটটা এই দুইটা কিন্তু আমাদের 0 থেকে তো 4 পর্যন্ত বললামই হইতে পারবে, পাশাপাশি 9ও হইতে পারবে। বাকিগুলো কিন্তু পারবে না, জাস্ট লাস্ট ডিজিটটা 9 হতে পারবে। ওকে, চলো আমরা সলভ করি। এগুলো এখন কথা তো আসলে না বলি এখন ডিরেক্ট সলভ করি, তাহলে আসলে জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এই পার্টটা কেস 1টা আমরা কি করব, মুখে মুখে সলভ করব। খালি মাথায় রাখবে একটাই জিনিস, যে লাস্ট ডিজিট বা ডিজিট গুলো আমাদের, অন্যান্য ডিজিটের কথা বাদ দাও, লাস্ট ডিজিট গুলো বলি দিই। লাস্ট ডিজিট আমাদের 0 থেকে 4 তো হইতেই পারবে, পাশাপাশি 9ও হতে পারবে। আর অন্যান্য ডিজিট গুলো 0 থেকে 4 এর মধ্যেই থাকতে হবে, তাহলে বেটার হয়। এর পরবর্তীতে এক্সেপশনাল থাকলে সেটা আমরা পরে দেখবো। দেখো 1026 মাইনাস 1099, এই রেঞ্জের মধ্যে কতগুলো এই টাইপের যে কোশ্চেনটা বলছে যে পাশাপাশি সংখ্যা থাকবে, যেখানে যোগ করলে যোগফলে যেন হাতে কিছু রাখতে না হয়, এই পার্টটা সলভ করবো জাস্ট এই রেঞ্জের মধ্যে। এই কোশ্চেন ভুলে যাও। আচ্ছা, সো আমাদের দেখো তো, তাহলে এখানে চেঞ্জটা কোথায় হচ্ছে, দেখো ফার্স্টে 10, এখানে 10 ফিক্সড, সেম জিনিস। চেঞ্জ হচ্ছে এই যে এই জায়গায়, কোথায়, দশকের ঘরে অঙ্কে, দশকের ঘরে অঙ্ক। তো আমরা লিখলাম দশক বা 10 প্লেস, ঠিক আছে। দশকের ঘরে অঙ্ক যখন আমাদের 2, দশকের ঘরে অঙ্ক যখন আমাদের 2, তখন আমাদের কি কি সংখ্যা আসতে পারে। এই দশকের ঘরে অঙ্ক যখন আমাদের 3 আসবে, তখন কি কি সংখ্যা আসতে পারে। দশকের ঘরে অঙ্কে যখন আমাদের 4 আসবে, তখন কি কি সংখ্যা আসতে পারে। আসতে পারে মানে এই যে কোশ্চেনকে ফুলফিল করে, স্যাটিসফাই করে, ওই সংখ্যাগুলো আমরা এখন ম্যানুয়ালি চেক করে লিখবো। কেন ম্যানুয়ালি চেক করবো, কারণ ম্যানুয়ালি চেক করলে আমাদের জন্য সুবিধা বেশি, আমাদের এত ক্যালকুলেশন করার দরকার নেই। দেখো এখন তুমি যদি বলো দশকের অঙ্ক যদি 5 হয়, তাহলে কি কি আসতে পারে ভাই, এটাও তো চেক করা লাগবে। না, এই পার্টটা করতেই হবে না, কারণ দশকের অঙ্ক তো 5ই হতে পারবে না। একটু আগে তো দেখাইলাম তোমাকে এক্সাম্পল দিয়ে। তুমি দশকের অঙ্ক যদি 5 নাও, মনে করো একটা অঙ্ক নেই, ধরো 5 1, এমনি একটা জাস্ট নিছি, এখানে রেঞ্জ থাক আর না থাক, মনে করো নিছি। এখন এর পরের সংখ্যা যখন তুমি নিবা 52 আসবে, এই পার্টটা যোগ করতে না হয় বুঝলাম যে কোনো হাতে রাখা লাগে না, কিন্তু এইটা যখন যোগ করবা 5 5 10, তখন তো হাতে রাখা লাগবে। এই কারণে তো বললাম যে প্রত্যেকটা ডিজিট 0 থেকে 4 এর মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ অন্য কোনো রাখা যাবে না। থাকলে তো এই যে সমস্যা হয়ে যাচ্ছে, 5 5 চলে আসতেছে, বুঝলা না। এই জন্যই বললাম যে অন্য কিছু রাখা যাবে না। তার মানে এই পার্টটা তোমাকে সলভই করতে হবে না। 5 যেখানে রাখা যায় না, সেখানে তুমি দশকের ঘরে 6 রাখতে পারবা, প্রশ্নই আসে না। সো জাস্ট সলভ করবা এই 3টা, 2 3 4, তাহলে এই তো হয়ে যাচ্ছে। এই 2 4 এর কাজ করা কি খুব একটা আমারই করিনি কিছু। তাহলে দেখো কি কি সংখ্যা লিখতে পারতেছি বলতো, দশকের ঘরে যখন 2, দশকের ঘরে যখন 2, আর পাশে কোন সংখ্যাটা নেওয়া যাবে। আমি তোমাকে আগেই বলছি লাস্ট ডিজিট কি কি হতে পারবে, 0 থেকে 4 আর 9। কেন হতে পারবে সেটা তো দেখাইলামই, আমি সব করে দেখালাম না ডি দিয়ে। 9টা এক্সেপশনাল,
সো 0 থেকে 4, এখন 0 তুমি ইউজ করতে পারবা, এখানে 0 দিতে পারবা না। রেঞ্জই দেওয়া আছে 1026, তুমি 1020 কই থেকে লেখো? তাহলে 6 যেহেতু এখানে লেখা যাচ্ছে, মানে তুমি যদি 6 লেখো, এখান দিয়ে তো শুরু হবে, এটা তো লেখাই যাবে না 6। তাহলে 6 লেখা যাবে না, 7 লেখা যাবে না, 8 লেখা যাবে না, বাট 9 লেখা যাবে। সো এইটাই একমাত্র সংখ্যা, এইটাই একমাত্র সংখ্যা 1029, 1029, এটাই একমাত্র সংখ্যা যেটা আমাদের দশক যদি 2 হয় তাহলে এই কোশ্চেনকে স্যাটিসফাই করবে। প্রমাণ চাইলে প্রমাণ দেওয়াই সম্ভব, জাস্ট তুমি এর পরের সংখ্যা নিবা, ক্রমিক সংখ্যা বলছো না, পরের সংখ্যা নিবা, তাহলে কত যোগ করো, 9, 3 আর 2 কত 5, এখানে আসবে তোমার 20, এ তো হয়ে গেল। কোনো কিছু হাতে রাখা লাগতেছে না। সো এটা একটা সংখ্যা হলো। নেক্সট, দশক যদি 3 হয়, দশক যদি 3 হয় তার মানে 103, এর পরের সংখ্যাটা তুমি কি নিতে পারবা? এখানে কিন্তু চাইলে তুমি 0 দিয়ে সেট করতে পারো, কোনো প্রবলেমই নাই, কারণ 1030 এই রেঞ্জের মধ্যে আছে। সিমিলারলি পরের সংখ্যাটাও নিতে পারবা, 103, 0 পরে কি ইউজ করতে পারবা, 1 ইউজ করতে পারবা। তারপর কি 103, আরো তোমাকে ইউজ করা যাবে, 4 পর্যন্ত ইউজ করা যাবে, তার মানে 2 লিখতে পারবা, 103, 3 লিখতে পারবা, 103, 4 লিখতে পারবা। বাট 103 এর পরে 5 লিখতে পারবা না, লাস্ট ডিজিট হিসেবে 5 ব্যবহার করা যাবে না। আরো একটা সংখ্যা আছে, কি সেটা? 1039, এই যে 9, ওটা তো ব্যবহার করা যাবে। তোমার যদি কনফিউশন থাকে তুমি পরের সংখ্যার সাথে যোগ করে দেখবে যে হাতে কিছু থাকে কিনা, থাকবেই না। লাস্ট 4 এর জন্য এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো না, শর্টকাটে করে ফেলবা, এত বিস্তারিত ভাবে সব সংখ্যা লেখার কোনো প্রয়োজন নাই। শর্টকাটে কিভাবে করবা? 104, 4 দশকের ঘরে ইউজ করছি, কারণ পাশে তো আরেকটা ডিজিট হবে, সেটা তো 0 দিয়ে স্টার্ট হবে, এই রেঞ্জের মধ্যে আছে। তাহলে এই যে টান দিবা, টান দিয়ে লিখবা 104, ম্যাক্সিমাম কত পর্যন্ত হতে পারবে? 4 হতে পারবে। এটা একটা রেঞ্জ। রেঞ্জ বলতে কি, এখানে কয়টা সংখ্যা আছে? হাতে কলম হাত দিয়ে গুনবা, সমস্যা কই? 5টা সংখ্যা আছে এখানে। সো কমা দিবা, দিয়ে 9 আছে না, ওইটাও লিখে দিবা, 104, 4 তো আমাদের দশকের ঘরে, আর লাস্ট ডিজিট হিসেবে 9 হতে পারবে, শেষ, লিখে দিবা। তো দেখো এখানে কতগুলো সংখ্যা থাকলো, এখানে দেখো একটা সংখ্যা, এখানে গুণে দেখবা, এখানে আছে তোমার 6টা সংখ্যা, তাই না? 1 2 3 4 5 6, 6টা। এখানে কয়টা? এখানে 5টা, আর এখানে একটা, 6টা, এখানেও 6টা সংখ্যা আছে। তাহলে কেস 1 তুমি সলভ করে কিন্তু অলরেডি ফেলেই দিছো, যে কতগুলো সংখ্যা আছে এখানে, এই যে 1026 থেকে 1099, এই রেঞ্জের মধ্যে কতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করো, 1 প্লাস 6 প্লাস 6, কত হয়? 6 6 12, 13টা সংখ্যা আছে। এখন কথা হচ্ছে তোমাকে আরো একটু চিন্তা করে সলভ করতে হবে। এটা সলভ করছো ঠিক আছে, এটার জন্য মার্কস পাচ্ছ তুমি, কিন্তু অ্যাকুরেটলি সলভ করার জন্য আরো একটু মাথা খাটাতে হবে। ওই যে বললাম না, কোশ্চেনটা কিন্তু খুবই মজার একটা কোশ্চেন, জাস্ট মাথা খাটাতে হবে। যখনই তুমি দেখলা যে এখানে একটা এক্সেপশন চলে আসছে 9, যখনই দেখলা যে এক্সেপশন একটা চলে আসছে 9, তোমাকে তখন চিন্তা করতে হবে, আচ্ছা এককের ঘরে যদি 9 বসে, কোনো না কোনো ভাবে তো দেখা গেল যে পরের সংখ্যা যোগ করলে কোনো হাতে থাকতেছে না, এই কারণে আমরা লাস্ট ডিজিট হিসেবে 9 ইউজ করছি। তাহলে দশকের ঘরে কি কোনোভাবে 9 ইউজ করা যাবে না? এটা একটু মাথায় আনবা, ঠিক আছে? তাহলেই হবে। দেখো এখানে আমাদের লাস্টে যে ডিজিট নাম্বারটা লেখা হয়েছে 1099, 1099, এটা নিজেই একটা সংখ্যা যেটা এই কোশ্চেনকে স্যাটিসফাই করে। দেখো এখানে এককের ঘরে 9 ইউজ করা হয়েছে, দশকের ঘরেও 9 ইউজ করা হয়েছে, কারণ এর পরের সংখ্যাটা কি হবে বলতো? 1100। এখন তুমি অ্যাড করো, 9 প্লাস 0 মানে 9, 9 প্লাস 0 মানে 9, 1 2। এখানে হাতে কিছু রাখা লাগতেছে? লাগতেছে না। তাহলে এই যে 1099, এটা হলো আরেকটা এক্সেপশনাল নাম্বার, স্পেশাল নাম্বার বলতে পারো, যেটা আমাদের এই কোশ্চেনের সাথে অ্যাড করতে হবে, মানে এই পার্টের সাথে অ্যাড করতে হবে, কারণ এই রেঞ্জের মধ্যে তো ওই নাম্বারটা পড়ে গেছে, এটাও অ্যাড করতে হবে। তাহলে তুমি তো এখানে ক্যালকুলেশন করে বের করলা, এখানে যে এই যে লাস্ট ডিজিট 0 থেকে 4 আর 9 হতে পারবে, বাকি ডিজিট গুলো 0 থেকে 4 হতে পারবে, এই ক্যালকুলেশন করে তুমি পাইছো কয়টা? 13টা নাম্বার। বাট এই যে স্পেশাল একটা নাম্বার আছে, এটাও তোমাকে অ্যাড করতে হবে। সো তখন তুমি দেখবা 6 6 12 13 14, তোমার নাম্বার আছে টোটাল 14টা। ওই যে বললাম, এটা মাথায় আনবা কিভাবে? লাস্ট ডিজিট 9 নিলে দেখতে পাচ্ছ যে কোনো সমস্যা হচ্ছে না। আগেরটা কি কোনোভাবে 9 নেওয়া যায় না? একটু চিন্তা, মানে এটা তোমার আসলে ডিরেক্টলি তোমার কোশ্চেন সলভ করতে করতে এই অ্যাবিলিটিটা আস্তে আস্তে চলে আসবে, মাথায় তোমার নাও আসতে পারে, স্বাভাবিক, আসতেই হবে এমন কিছু না, নাও আসতে পারে, বাট এভাবে করে আনতে পারো। সো এটাও একটা নাম্বার। এখন তাই বলে যে মাঝখানে 9 রাখবা, আশেপাশে অন্য কিছু দিবা, ওটা কিন্তু সম্ভব না, ওটা তো আগেই বাদ। জাস্ট এটা একটা স্পেশাল জিনিস, যেখানে 2টা 9 একসাথে দিলে তখন দেখা যায় কি পরের সংখ্যার সাথে যোগ করলে হাতে কিছু থাকে না। সো এটা তো ক্লিয়ার, ফার্স্ট কেসে 14টা সংখ্যা পাইছো, ক্লিয়ার। আমি এটা মিশাই দেবো, কারণ আমার এখানে বাকি জায়গাটাকে মানে জায়গা লাগবে, বাকি যে পার্টগুলো সলভ করবো জায়গা লাগবে। সো মিশাই দিলাম, হ্যাঁ। সো আমি কিন্তু লিখে রাখছি, এই দেখো কেস 1-এ 14টা নাম্বার। সো কেস 1 সলভ করা শেষ, এখন আসো আমরা কেস 2 সলভ করবো। আচ্ছা,
কেস টু সলভ করবো সেম নিয়ম, কোনো এক্সট্রা কিছু নেই, বুঝছো? সেম জিনিস। তাহলে কেস টু কি হবে আমাদের? এটার পরের যে আমাদের পার্টটা আছে 10,099, তারপরে কি, সরি 10 না, 1,099, এর পরেরটা কি, 11 স্টার স্টার দিলাম আমি, এরকম হবে। শতকের ঘরে মানে এতক্ষণ জিরো ছিল, এখন ওয়ান আসবে। আবার শতকের ঘরে ওয়ান, ওয়ানের পরে শতকের ঘরে আসবে টু, তারপর স্টার স্টার দিলাম, মনে করো লিখলাম না নাম্বার কোনো, তারপরে 13 আসবে, তাই না? স্টার স্টার দিলাম। তারপর কি আসবে? 14 আসবে, স্টার স্টার দিলাম। এটা আমাদের কেস কি, কেস 4, সরি কেস 2। তাহলে লিখে দিই এখানে কেস 2। তাহলে কেস 2 রেঞ্জটা কই থেকে শুরু হচ্ছে? 1100 থেকে। 1100 থেকে কত পর্যন্ত? মনে করো 1999 পর্যন্ত মনে করো, কারণ আমরা 2000 পর্যন্ত ক্যালকুলেশন এখানে করতেই পারবো, সমস্যা নেই। মানে 2000 থেকে বাকিটা তো পরে করবো, তার আগে পর্যন্ত ক্যালকুলেশন এইটুকুর মধ্যে সলভ করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। দেখো খুবই সোজা। আচ্ছা, এখন বলতো এরপরে এই যে আমি যে প্রথমে তো শতকের ঘরে জিরো জিরো ছিল, এখন 1 নিছি, 2 নিছি, 3 নিছি, 4 নিছি, এখন কি আমি এটাও নিতে পারবো বলতো? এটা কি সম্ভব? 5 হওয়া সম্ভব? তা আগেই বসে হবে না। তার মানে তুমি জাস্ট 4টাকে সলভ করলেই তোমার এই পার্টটাও সলভ করা শেষ হয়ে যাবে। এখন এই পার্টটা কিভাবে সলভ করবো আমরা? একটা পার্টের জন্য সলভ করবা, বাকি পার্টটা জাস্ট মাল্টিপ্লাই করে দিবা। প্রত্যেকটা পার্টের জন্য তো সেমই আসবে, তো বলা লাগে এটা, এটা তো এমনি বুঝি আমরা, তাই না? একটা বার সলভ করবা, বাকিগুলো অটোমেটিক সেম জিনিস আসবে। একটা বার সলভ করলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবা, টোটাল পার্টের হিসাব হয়ে যাবে। সো একটা বার সলভ করবা, আসো সেটা কি, 1 1 স্টার স্টার, এই পার্টটা সলভ করি আসো। 11-র পরে 2টা শূন্য, তার মানে এককের অঙ্ক হিসেবে শতকের অঙ্ক হিসেবে আমরা 1 ইউজ করতেছি। আচ্ছা, সলভ করি আসো। এখন শতকে তো বুঝলাম 1 ইউজ করতেছি, এখন তাহলে কার কার হিসাব ধরতে হবে? দশক আর একক। তাহলে নাও 1 ইউজ করছি, এখন স্টার স্টার না, তাহলে এখানে ডাইরেক্ট লিখি আমরা যে দশকের ঘরে অঙ্ক হিসেবে আমরা কি কি ইউজ করতে পারবো বলতো? দশকের ঘরে কি কি ইউজ করতে পারবো? শুরু করতে পারবো আমরা জিরো দিয়ে, জিরো লিখতে পারবো, 1 লিখতে পারবো, 2 লিখতে পারবো, 3ও লিখতে পারবো, 4ও লিখতে পারবো, তাই না? এই যে 0 থেকে 4 পর্যন্ত সবগুলোই আমরা দশকের অঙ্ক হিসেবে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। 5 ইউজ করতে পারবো? নেভার, পসিবল না। তাহলে দশকের জন্য আমরা এই কয়টা ইউজ করতে পারবো। এখন আসো শতক, শতক না তো, শতক তো দেওয়াই আছে এক, ওটা তো ফিক্সড। একক, একক ঘরের জন্য কি কি ইউজ করতে পারবো? জিরো ইউজ করতে পারবো, 1 ইউজ করতে পারবো, 2 ইউজ করতে পারবো, 3 ইউজ করতে পারবো, 4 ইউজ করতে পারবো, মানে এইটুকু তো ইউজ করতে পারবো। এক্সট্রা কিন্তু আরেকটা জিনিস লাস্ট ডিজিট হিসেবে আমরা 9কে ইউজ করতে পারবো। সো 0 1 2 3 4 9, বাট দশকের ঘরে কিন্তু আবার 9-এর কথা চিন্তা করলো না, ওটা চিন্তা করলে পরে চিন্তা করিও, এখন। সো আপাতত দশকের ঘরে আমরা 0 1 2 3 4 এই কয়টা ইউজ করতে পারতেছি। আচ্ছা, তাহলে এখন তুমি যদি চিন্তা করো এই জায়গায়, দেখো দশক একক নির্ণয় করা শেষ অলরেডি, এখানে শতকের ঘরে অঙ্ক আর হাজারের ঘরে অঙ্ক ফিক্সড। তাহলে এখন এইভাবে করে তুমি কতগুলো সংখ্যা তৈরি করতে পারতেছো? এগুলো দশকের ঘরে ইউজ করবা, এগুলো এককের ঘরে ইউজ করবা, আর বাকি দুটো তো ফিক্সড, শতক আর হাজার তো ফিক্সড। কতগুলো সংখ্যা তৈরি করা যায়? এটা কিভাবে সলভ করবা? পিএইচপি ইউজ করবা, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো পিএইচপি ইউজ করা, পায়রা কমিউনিটি পিজনহোল প্রিন্সিপাল, একটু আগে যেটা দেখাইলাম ড্রামের ম্যাথটা, সেম জিনিসটা। তাহলে এখানে আমাদের কি করতে হবে? যদি তুমি 4 অঙ্কের জন্য 4টা ঘরও করো সমস্যা নাই, এইখানে তো অঙ্ক ফিক্সড, 1 ইউজ করা হয়েছে, ফিক্সড না, একটাই অপশন না, লিখবা 1। শতকের ঘরে 1 ফিক্সড, একটাই অপশন, লিখবা 1। এখন দশকের ঘরে কয়টা অপশন ইউজ করতে পারতেছো? হয় 0 ইউজ করবা, অথবা 1, অথবা 2, অথবা 3, অথবা 4, 5টা অপশন ইউজ করতে পারতেছো, লিখবা 5। তারপরে এককের অঙ্ক হিসেবে এখানে 6টা অপশন ইউজ করতে পারতেছো, লিখবা 6। ক্যালকুলেশন করো, 1 ইন্টু 1 ইন্টু 5 ইন্টু 6 মানে 30। তার মানে 30টা সংখ্যা তৈরি করা সম্ভব। এই 11 সামনে রাখলা, 11 মানে কি, শতকের ঘরে 1, হাজারের ঘরে 1 রেখে এই যে কোশ্চেনকে স্যাটিসফাই করবে এরকম 30টা সংখ্যা তৈরি করা পসিবল। এখন তোমার কাজ হলো ওই যে এক্সট্রা একটু চিন্তা করা, এক্সট্রা করে একটু ভাবা। ওই এক্সট্রা ভাবাটা তোমাকে এখন ভাবতে হবে। কিভাবে ভাববা? কোনটা ভাববা এক্সট্রা? তুমি কি বলবা যে 1 1 আছে, আমি এখানে 9 9 কি ইউজ করতে পারবো? এটা দেখো, এরপর সংখ্যাটা কি হবে? 1 2 0 0, তাই না? 1 2 0 0। তাহলে এখানে তুমি যদি চিন্তা করো যে 9, এখানে 0, 9 নামলো, 9 0 9 নামলো, 2 একে 3 নামলো, 1 আর একে 2 নামলো, তাহলে 2 3 9 9। এখানে হাতে কিন্তু আমাদের কিছু নেই, তাহলে আছে কিছু হাতে নাই, তাহলে সেক্ষেত্রে এটাও একটা সংখ্যা হয়ে গেল।
এখানে কোনো সমস্যা বলো তো? একটু আগে তো আমরা 10 দিয়ে 99 নিলাম, তো এখানে নিতে পারবো না? 100% নিতে পারবো, কেন পারবো না? তো দেখাইলাম। তাহলে এখানে একটা এক্সট্রা করে তোমাকে ওয়ান অ্যাড করতে হবে। কোন ওয়ান? এই যে এই সংখ্যাটা যে পাইলা, মানে এই সংখ্যাটা তো পাও নাই, মিলে এই সংখ্যাটা পাইছো, পাইলা। তো এটার জন্য একটা এক্সট্রা ওয়ান যোগ করবো না তুমি? তো এটা তো মাথায় এখন চলে আসবে, যদি ফার্স্টে তুমি এখানে ধরে ফেলতে পারো তাহলে এটা তো মাথায় আসবেই। সো এটাও একটা সংখ্যা, আর কিন্তু পসিবল না, ঠিক আছে? সো টোটালি এই একটা কেসের জন্য ওয়ান ওয়ান স্টার স্টার, এই ওয়ান ওয়ান মানে শতকের ঘরে ওয়ান রাখার জন্য তুমি টোটাল নাম্বার পাচ্ছ 31। তাহলে এই একটা কেসের জন্য তুমি টোটালি এই যে 31টা সংখ্যা পাচ্ছ। একটা কেস মানে কি? একটা কেস মানে কি? 1100 থেকে তুমি 1199 পর্যন্ত কাউন্ট করলা, 100টা সংখ্যা কাউন্ট করলা, করে তুমি ওখানে দেখলে 31টা সংখ্যা আছে যেটা এই কোশ্চেনকে স্যাটিসফাই করে। এখন পরের পার্টে যখন যাবা 1200 থেকে 1299 পর্যন্ত, তখন কি হবে? সেম 31টা সংখ্যা পাবা, সেম ভাবে ম্যাথ করবা, 31টাই পাবা। তাহলে একটা পার্টের জন্য 31টা, তাহলে এখানে কয়টা পার্ট আছে? কয়টা আমাদের এখানে দেখা যাচ্ছে? 11, 12, 13, 14, মানে কয়টা পার্ট? মোট পার্ট হলো 4টা। তাহলে টোটাল নাম্বার কি হবে? টোটাল কতগুলো নাম্বার হবে? 31 ইন্টু 4 কত হয়? 4 1 4, 3 4 12, 124। তাহলে তুমি 124টা সংখ্যা পাচ্ছ। ক্লিয়ার? জাস্ট জিনিসটা বলি, দশকের কাজ করছি, এককের কাজ করছি, ক্যালকুলেশন করছি, 30 পাইছি, এখানে স্পেশাল একটা নাম্বার আছে, 31টা সংখ্যা পাইছি। এটা একটা পার্টের জন্য। এখন আরেকগুলো পার্ট মানে কি বোঝাচ্ছে? এখানে শতকের ঘরে আমি 1 ইউজ করছি, এখানে শতকের ঘরে কিন্তু 2 ইউজ করা হচ্ছে। শতকের ঘরে 3 ইউজ করা হচ্ছে, শতকের ঘরে 4 ইউজ করা হচ্ছে। তাহলে 4টা কেস। এখানে 1 ইউজ করতেছে, এখানে 2, এখানে 3, এখানে 4। তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো হয়ে যাচ্ছে যে কতগুলো সংখ্যা। প্রত্যেকটা কেসের জন্য তো সেম নাম্বারই আসবে। টোটাল নাম্বার হলো 124টা। এখানে আবার তোমাকে আবার চিন্তা করতে হবে। আমরা কিন্তু অলরেডি কোন পর্যন্ত হিসাব করছি? 1100 থেকে 1999 পর্যন্ত। সো এখানেও তোমাকে এই সংখ্যাটার দিকে একটু চোখ দিতে হবে, চোখ দিতে হবে। দিয়ে দেখো তো এই সংখ্যাটা কত? 1999। আগের বার কি ছিল? জাস্ট লাস্ট ডিজিট হিসেবে 9 ইউজ করছিলাম, 1019 এরকম করে, বা 1029 এরকম করে লাস্টে 9 ইউজ করছিলাম। তারপর কি করছি আমরা? লাস্টে 2টা জায়গায় 9 ইউজ করছি। তাহলে এবার 3টা জায়গায় 9 ইউজ করে দেখবা না তুমি? অবশ্যই দেখবা। তাহলে এরপরের সংখ্যাটা কি হবে? 2000। হিসাব করো, ক্যালকুলেশন করো। 9993। এখানে কোনো হাতে কিছু রাখতে হচ্ছে? হচ্ছে না। তার মানে এই সংখ্যাটাও আমাদের এই কোশ্চেনকে স্যাটিসফাই করে। স্পেশাল নাম্বার, 9 এর জন্য স্পেশাল নাম্বার, তাই না? সবগুলো 9। তাহলে এখানে আমরা একটা সংখ্যা স্পেশালি পাচ্ছি। তাহলে টোটাল কি হচ্ছে? +1, মানে 125। তার মানে তুমি এই কেস টুর জন্য সলভ করে কত পাইলা? সলভ করে কত পাইলা? 125। ক্লিয়ার? মাথায় ঢুকছে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, জাস্ট একটু সলভ করতে টাইম লাগতেছে, কারণ তোমাদেরকে আমাকে বুঝাই বুঝাই একদম ভালো করে বুঝাই বুঝাই সলভ করে দিতে হচ্ছে। আমি তো তাড়াতাড়ি সলভ করে দিতেই পারবো, কিন্তু তোমাদেরকে বুঝাই বুঝাই যেন জিনিসটা সলভ করতে পারো তোমরা ফিউচারে, এই জন্যই বোঝাচ্ছি। সো লাস্ট পার্ট, কেস 3। এটা একদম সোজা, এটা টাইম লাগবে না, চিন্তা করিও না। তাহলে আমাদের এই পর্যন্ত সলভ করা শেষ, 1999 পর্যন্ত শেষ। তাহলে এখন জাস্ট আমরা 2000 থেকে 2026 পর্যন্ত কাউন্ট করবো। এটা কাউন্ট করার কোনো ব্যাপারই না। এই যে এখানে যেমন সলভ করছিলাম, এখানেও ম্যানুয়ালি সলভ করবো, তাহলে চলে আসবে। দেখো কি করবো, আমাদের 20 তো ফিক্সড, 20 ফিক্সড। এখন কি এক্সট্রা এক্সট্রা দিতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে আমরা চিন্তা করি, দশকের অঙ্ক আমরা এখন কাউন্ট করব, দশক থেকে আসি। এখানে দশক 0 আছে, রাইট? সো দশক যদি 0 হয়, তাহলে আমরা কোন কোন সংখ্যাগুলো ইউজ করতে পারি? দেখো দশক 0 মানে 20 তো আগে থেকেই আছে, দশকও 0। এখন আমরা পাশে কি নিব বলো? পাশে কি নেওয়া যায়? পাশে 0 থেকে 4 পর্যন্ত তো নেওয়াই যাবে। 2004, আচ্ছা এটা মিশিয়ে দিই। এই রেঞ্জ পর্যন্ত তো থাকবেই, এই রেঞ্জ পর্যন্ত নেওয়াই যাবে, 4 পর্যন্ত নেওয়াই যাবে। আর একটা স্পেশাল নাম্বার আছে কি? 2009, 9ও নেওয়া যাবে লাস্ট ডিজিট হিসেবে, ওটা কিন্তু এই রেঞ্জের মধ্যেই পড়ে, সমস্যা নেই। এখন দশক হিসেবে মনে করো আমি 1 নিব, তাহলে কি কি নেওয়া যাবে? সেম জিনিস, 20 তো আগে থেকেই আছে, এটা তো ফিক্স নাম্বার। তারপর দশক হিসেবে তুমি 1 নিছো, তাহলে এককের ঘরে অঙ্ক তুমি দশক হিসেবে একের ঘরে অঙ্ক তুমি 0 থেকে স্টার্ট করবা, আর নিতে পারবা কি? 4 পর্যন্ত যাইতে পারবা, কোনো প্রবলেম নাই। 2014 পর্যন্ত যাইতে পারবা, কোনো সমস্যা নাই, ইউজ করতে পারবা। আর একটা স্পেশাল নাম্বার আছে না, সেটা কত? 2019, +9 ইউজ করবা। লাস্ট দশকের ঘরের অঙ্ক আমাদের যদি 2 হয়, তাহলে কি হচ্ছে? 202। এখন আর কি নেওয়া যাবে বলো তো? 0 নেওয়া যাবে, এখান থেকে 4 পর্যন্ত নেওয়া যাবে, তাই না? তাহলে 202,
4 পর্যন্ত নেওয়া যাবে একক একক অঙ্ক হিসেবে 0 থেকে 4 পর্যন্ত এই রেঞ্জটা নেওয়া যাবে। এটা তো এই রেঞ্জের মধ্যে পড়ে, 2024 এর মধ্যে আছে, সমস্যা নাই। বাট তুমি যদি বলো এখানে যে স্পেশালি তো আরো একটা নাম্বার আছে 2029, এটা কি নেওয়া যাবে? এটা এই রেঞ্জটার মধ্যে থাকে, 2026 এর মধ্যে থাকে, থাকে না, পার করে যায়, তাহলে এটা কিন্তু আর নেওয়া যাবে না, এটা বাদ। তাহলে এখন দেখবা তুমি কতগুলো সংখ্যা আছে। এখানে তো 5টা সংখ্যা আর একটা, এখানে 6টা সংখ্যা, এখানে কয়টা সংখ্যা সেম, 5টা আর একে 6টা সংখ্যা, আর এখানে 5টা সংখ্যা। তাহলে কি হচ্ছে 6 + 6 + 5, তাহলে 6 + 6 + 5 কত হয়? 6 6 12, 3 6 18, 17, 17। তাহলে এই কেসের মধ্যে 17টা সংখ্যা থাকে। এখন বলবা ভাইয়া এখানে কি আবার স্পেশাল কিছু আছে? এখানে আর কোনো স্পেশাল কিছু নাই, কারণ এখানে তুমি 2099 লিখতে পারবা না। স্পেশাল থাকতো যদি আরো রেঞ্জটা বড় করে দিত, কিন্তু এখানে 2099 লিখতে পারবে না, কারণ এই রেঞ্জের মধ্যে থাকবে না। সো এখানে আর স্পেশাল কোনো নাম্বার নাম্বার নাই, চিন্তা করিও না। এখানে জাস্ট অ্যান্সার 17 হবে এই কেসের জন্য। তাহলে এখন ওভারঅল অ্যান্সার কি হবে? তাহলে ওভারঅল অ্যান্সার কি হবে? তাহলে সবগুলো যোগ করে দিবা। প্রথম কেসে আমরা কয়টা পাইছি নাম্বার? 14টা। দ্বিতীয় কেসে আমরা কয়টা নাম্বার পাইছি? 125টা। আর লাস্ট কেসে আমরা কয়টা নাম্বার পাইছি? 17টা। সো জাস্ট এটা সামেশন বের করে ফেলবা, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে কত হয়? 5 আর 4 9, 9 আর 7, 7 7 14 15 16, 6 হাতে থাকলো 1, তাহলে 2 4 5 1। তাহলে এই যে 156 আসলো, এইটাই তোমার হলো অ্যান্সার। ওকে, সো খুব সুন্দর একটা কোশ্চেন ছিল এটা। সো আশা করি তোমরা এটা ফুললি ভালো করে বুঝতে পারছো। অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল, মানে ভালো কোশ্চেনের মধ্যেই 12 নম্বর কোশ্চেনটা জাস্ট একটা সুন্দর কোশ্চেন ছিল। সো আই হোপ এটা বুঝতে পারছো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা আজকে আমাদের জুনিয়রের কোশ্চেন সলভ ছিল। এরপরে বাকি যে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি আছে এগুলো আস্তে আস্তে দেওয়া হবে, ঠিক আছে? সো ওকে, কোনো সমস্যা থাকলে বলতে পারো কমেন্টে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।